এর আগের ভিডিওতে আমরা আয়োনাইজেশন শক্তি সম্পর্কে জেনেছি, যেটা হলো একটি পরমাণু থেকে একটি ইলেকট্রন সরাতে যে শক্তির প্রয়োজন হয় সেটা। আমরা পর্যায় সারণীর জেনারেল ট্রেন্ড বা ধারাটা দেখেছিলাম। যেমন বায় নিচের দিকে সিজিয়াম রয়েছে, এর একটি মাত্র ইলেকট্রন সে ছেড়ে দিতে চায়, এর পরমাণুর আকার অনেক বড়, এর বহিস্থ স্তরে বা ষষ্ঠ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন থাকে, এটি ছেড়ে দিয়ে সে 5টি পূর্ণ অরবিটাল গঠন করতে চায়, আর তাই এর আয়োনাইজেশন শক্তি অনেক কম। আমরা যদি ঠিক এর বিপরীত দিকে তাকাই তাহলে আমরা হিলিয়ামের মতো পরমাণু দেখব। হিলিয়ামের আয়োনাইজেশনের জন্য অনেক শক্তির প্রয়োজন হয়। এর প্রথম শক্তি স্তর পূর্ণ থাকায় এটি খুবই স্থিতিশীল। এর পরমাণুর আকার অনেক ছোট হওয়ায় এর ইলেকট্রনগুলো প্রোটনের অনেক কাছে থাকে, এ কারণে এদের মধ্যেকার কুলম্ব বল অত্যন্ত শক্তিশালী। এ কারণে এর থেকে ইলেকট্রন সরাতে অনেক শক্তির প্রয়োজন হয়। তো অন্য কিছু বলার আগে আমি দ্বিতীয় আয়োনাইজেশন শক্তি সম্পর্কে বলতে চাই। আমি কথাটি এখানে লিখছি, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি বা দ্বিতীয় আয়োনাইজেশন শক্তি। আমি এটা নিয়ে আলোচনা করতে চাই কারণ এটা অনেক কেমিস্ট্রি পরীক্ষাতেই আসতে পারে। এটা আসলে তেমন কিছুই নয়। আমরা দেখেছি যে আয়োনাইজেশন শক্তি হলো কোনো পরমাণু থেকে প্রথম ইলেকট্রনটি সরাতে যে শক্তির প্রয়োজন হয় সেটা, মানে নিরপেক্ষ পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিতে যে শক্তির প্রয়োজন হয়। আর দ্বিতীয় আয়োনাইজেশন শক্তি হলো পরমাণুটি থেকে দ্বিতীয় ইলেকট্রনটি সরাতে যে শক্তি প্রয়োজন হবে। এই ব্যাপারটা অনেক সময় এই কারণে দরকার হয় যে কখনো কখনো প্রশ্ন আসতে পারে যে কোন পরমাণুর দ্বিতীয় আয়োনাইজেশন শক্তি অনেক বেশি। তো আপনি সাধারণ ধারণা থেকেই বুঝতে পারছেন যে যে পরমাণুর আয়োনাইজেশন শক্তি বেশি সেই পরমাণুর দ্বিতীয় আয়োনাইজেশন শক্তিও নিশ্চয়ই বেশি হবে। যেমন নিয়নের আয়োনাইজেশন শক্তি অনেক বেশি, কারণ এর দশম ইলেকট্রনটি সরাতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, কারণ এটি এর দ্বিতীয় অরবিটাল পূর্ণ করে। তো আপনি যদি সেই দশম ইলেকট্রনটা সরাতে সক্ষম হন এবং আরও একটি ইলেকট্রন সরাতে চান, একটা সরানোর পর এটা অনেকটা ফ্লোরিনের মতো দেখায়, আর নবম ইলেকট্রনটি সরানো অত্যন্ত কঠিন। এই কারণেই এর দ্বিতীয় আয়োনাইজেশন শক্তিও অনেক বেশি। আর একটু ভাবলেই বুঝতে পারবেন যে যেসব পরমাণুর আয়োনাইজেশন শক্তি অনেক কম তাদের দ্বিতীয় আয়োনাইজেশন শক্তিও অনেক বেশি। কথাটা একটু কনফিউজিং মনে হতে পারে। যেমন লিথিয়ামের কথা ধরা যাক, এর আয়োনাইজেশন শক্তি অনেক কম। এর একটি অতিরিক্ত ইলেকট্রন আছে যা সে সহজেই ছেড়ে দিতে চায়, কিন্তু যখন সেই ইলেকট্রনটা ছেড়ে দেয় তখন সে অত্যন্ত স্থিতিশীল অবস্থা অর্জন করে। এরপর এর ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো দেখায়, তাই এই দ্বিতীয় ইলেকট্রনটি সরানো খুবই কঠিন। তাই লিথিয়ামের দ্বিতীয় আয়োনাইজেশন শক্তি অনেক বেশি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কোন পরমাণুর আয়োনাইজেশন শক্তি এবং দ্বিতীয় আয়োনাইজেশন শক্তির পার্থক্য সবচেয়ে বেশি। উত্তরটা হচ্ছে লিথিয়াম বা প্রথম পর্যায়ের যে কোনো মৌলের ক্ষেত্রে এটা দেখতে পাবেন, কারণ তখন আপনি যখন এদের থেকে একটি ইলেকট্রন সরিয়ে নেবেন তখন এর ইলেকট্রন বিন্যাস অত্যন্ত স্থিতিশীল হয়ে যায়, আর দ্বিতীয় ইলেকট্রনটা সরানো অত্যন্ত কঠিন হয়ে যায়। আর নিচের এই চার্টেও আমরা একই জিনিস দেখতে পাবো। এগুলো হলো প্রথম আয়োনাইজেশন শক্তির ক্ষেত্রে। যেমন লিথিয়ামের ক্ষেত্রে এর প্রথম ইলেকট্রনটা সরানো খুবই সহজ, মাত্র 5 ইলেকট্রন ভোল্ট লাগে এটা সরাতে, কিন্তু এরপর এর ইলেকট্রন বিন্যাস দেখতে অনেকটা হিলিয়ামের মতো হয়ে যায়, তাই তখন এর দ্বিতীয় আয়োনাইজেশন শক্তি অনেকটা হিলিয়ামের প্রথম আয়োনাইজেশন শক্তির মতো হয়। তো যাই হোক, আর কিছু বলতে চাই না এই বিষয়ে। তো এবারে পর্যায় সারণীর আরেকটি বৈশিষ্ট্য আমরা দেখব, সেটা হলো ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রন আসক্তি। আমি কথাটা এখানে লিখছি, ইলেকট্রন নেগেটিভিটি বা ইলেকট্রন আসক্তি। এই ধারণাটা লায়নেস পলিং প্রথম দিয়েছিলেন। আমার যতটুকু মনে আছে সেটা হচ্ছে তিনি একজন বিখ্যাত কেমিস্ট ছিলেন। আমার যতদূর মনে পড়ে যে তিনি বলেছিলেন যে ভিটামিন সি আজীবন বাঁচার জন্য অত্যন্ত জরুরি, এই কারণে তিনি অনেক ভিটামিন সি খেতেন। আমি পরে এ সম্পর্কে আরও বিস্তারিত বলবো, আমি চাই না তার সম্পর্কে আপনাদের কোনো ভুল ধারণা হোক। তো যাই হোক, তিনি প্রথম ইলেকট্রন নেগেটিভিটি বা ইলেকট্রন আসক্তি সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তো বিষয়টা হচ্ছে যে যখন দুটো পরমাণু সমযোজী বন্ধন গঠন করে, যদিও আমি আপনাদেরকে সমযোজী বন্ধন সম্পর্কে ধারণা দেইনি, আমি চেয়েছিলাম কয়েকটা ভিডিও পরেই এ সম্পর্কে আপনাদেরকে বলবো। তো কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন তখনই গঠিত হয় যখন পরমাণুরা ইলেকট্রন শেয়ার করে। আমি একে দেখাচ্ছি। যদি আমাদের কাছে অক্সিজেন থাকে, আর অক্সিজেন এভাবে আঁকা যায়, আমরা একে এভাবেও আঁকতে পারি। যদি এই দুপাশের দুটো ইলেকট্রন দিয়ে আমি বন্ধন গঠন করতে চাই সেক্ষেত্রে, তো আপনি যদি এই অক্সিজেনের সাথে দুটো হাইড্রোজেন যোগ করেন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তখন কি হবে? আপনি উত্তরটা নাও জানতে পারেন যদি না আপনি এখনও সমযোজী বন্ধন দেখে থাকেন। পরমাণুগুলো এক্ষেত্রে তাদের ইলেকট্রন শেয়ার করবে। তো এই অক্সিজেনকে যদি মাঝখানে রাখি, আর একে সবুজ রং দিয়ে দেখাচ্ছি আমি, আর অক্সিজেন সবুজ রঙে দেখাচ্ছি,
আর হাইড্রোজেনকে যদি আমি কমলা রঙে দেখাই, তো প্রথম হাইড্রোজেন থাকবে এদিকে, আরেকটা হাইড্রোজেন থাকবে নিচে, আরেকটা হাইড্রোজেন। তো এখানে যা ঘটেছে তা হলো এই হাইড্রোজেনটা এই দুটো ইলেকট্রন অক্সিজেনের সাথে শেয়ার করে। এখানে হাইড্রোজেন অক্সিজেনের সাথে সবুজ ইলেকট্রনটা শেয়ার করে, তার বদলে হাইড্রোজেন অক্সিজেনকে কমলা ইলেকট্রনটা শেয়ার করতে দেয়। এর ফলে উভয়ই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে, কারণ হাইড্রোজেনের 1s শেল পূর্ণ হয় আর অক্সিজেনের যোজন স্তরও সম্পূর্ণ হয়ে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে যায়, যার মধ্যে সে দুটো ধার করেছে। তো এই হলো কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন, যেখানে পরমাণুরা তাদের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। একে অনেক সময় এভাবেও আঁকা যায় যে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রনগুলোকে এভাবে লাইন দিয়ে দেয়া হয়। এই লাইনটার মানে হলো এর এক মাথায় অক্সিজেনের ইলেকট্রন আর আরেক মাথায় হাইড্রোজেনের ইলেকট্রন রয়েছে। এই দুটোর অর্থ আসলে একই, এই দুটো ছবির অর্থ আসলে একই। যদিও আমার আগেই সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করা ঠিক হচ্ছে না, আমি আপনাদেরকে শুধু ইলেকট্রন নেগেটিভিটি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এগুলো বলছি। তো লায়নেস পলিং ইলেকট্রন নেগেটিভিটি সম্পর্কে যে ধারণাটা দিয়েছিলেন তা হলো এই সমযোজী বন্ধনে ইলেকট্রন সমানভাবে শেয়ার হয় না। অনেক ক্ষেত্রে কিছু পরমাণু নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নিতে চায়। এক্ষেত্রে আমরা অক্সিজেনকে যদি দেখি, তবে পর্যায় সারণীতে দেখতে পাবো যে এটা ইলেকট্রন গ্রহণ করতে খুবই ভালোবাসে। এর উচ্চ আয়নাইজেশন শক্তি রয়েছে, এর স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য মাত্র দুটো ইলেকট্রন প্রয়োজন। এর ফলে এটা নিয়নের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। তাই অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করতে চায়, আর হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করলে স্থিতিশীল দ্বিতীয় শক্তি স্তর গঠন করতে পারে। আবার এটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নেও পরিণত হতে পারে, দুরকমই হতে পারে। তো বলতে পারেন এটা ইলেকট্রনের ব্যাপারে কিছুটা উদাসীন, কিন্তু অক্সিজেন আসলেই দুটো ইলেকট্রন চায় যাতে সে তার শক্তি স্তর পূর্ণ করতে পারে। তো এই অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ধনে হাইড্রোজেনের চেয়ে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বেশি বা ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তার মানে অক্সিজেন নিজের দিকে একটু বেশি ইলেকট্রন টেনে নেয়। তো আপনি যদি ব্যাপারটা এঁকে দেখাতে চান, আমি এই বন্ধনটাই একটু অন্যভাবে এঁকে দেখাবো এখন, যদিও সেটা ঠিক প্রচলিত নিয়ম নয়, তবুও এদিকে একটু মোটা করে দিতে পারেন। এটা শুধু বোঝার সুবিধার জন্য আপনাদের দেখালাম। আবার যেহেতু ইলেকট্রন হাইড্রোজেনের চেয়ে অক্সিজেনের দিকে বেশি সময় অবস্থান করে, তাই এটাকে আপনি এভাবেও দেখাতে পারেন, কারণ যেহেতু হাইড্রোজেনের দিকে ইলেকট্রন থাকার সম্ভাবনা কম, আর আরেকটা হাইড্রোজেনের জন্য একই ঘটনা ঘটবে, ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে বেশি সময় থাকবে। তো ইলেকট্রন নেগেটিভিটির ব্যাপারটা হচ্ছে যে যেসব পরমাণু সমযোজী বন্ধনে ইলেকট্রনগুলো তার নিজের দিকে টেনে নেয় তারা বেশি ইলেকট্রন নেগেটিভ। তো আপনি যদি সেটা পর্যায় সারণীতে দেখতে চান যে ইলেকট্রন আসক্তির ধরন কোন মৌলের ক্ষেত্রে কেমন, তাহলে দেখতে পাবেন যে সেই পরমাণুই নিজের দিকে ইলেকট্রন টানবে যাদের ইলেকট্রন ছাড়ার প্রবণতা অনেক কম। যে সকল পরমাণু তাদের অষ্টক পূরণের খুবই কাছাকাছি তারা খুব সহজে ইলেকট্রন ছাড়ে না। আর সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ পরমাণুগুলো হলো এই ডান দিকের হ্যালোজেন পরমাণুগুলো, বিশেষ করে ফ্লোরিন, কারণ এর আকার ছোট হওয়ায় এটা আরো বেশি করে ইলেকট্রনকে আকর্ষণ করে, কারণ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের আরো কাছাকাছি থাকে। আর আমি এই ডানে নিষ্ক্রিয় গ্যাসগুলো নিয়ে কিছু বলছি না, কারণ এই নিষ্ক্রিয় গ্যাসগুলো সমযোজী বন্ধন গঠন করে না, তারা সবসময় নিষ্ক্রিয়, তাই এদের বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। ইংলিশে এদের বলা হয় ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস। তো যাই হোক, ফিরে আসি আমাদের মূল আলোচনায়। তাহলে এরা নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস, এরা বিক্রিয়া করে না, আর এরা সমযোজী বন্ধন গঠন করে বিক্রিয়া করে। আর যখনই এরা সমযোজী বন্ধন গঠন করে তখনই তারা ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। একইভাবে বামের এই নিচের পরমাণুগুলো যখন সমযোজী বন্ধন গঠন করে তখন এরা ইলেকট্রন ছেড়ে দিতে চায়। এমনকি এরা অনেক সময় পুরোপুরি ইলেকট্রন ছেড়ে দেয়, তারা এমনকি সমযোজী বন্ধনও গঠন করে না। সেক্ষেত্রে সেই সব বন্ধনকে আয়নিক বন্ধন বলা হয়। আমরা এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রোনেগেটিভিটির ধারাটা আয়নাইজেশন শক্তির ধারার মতোই একই রকম। এই ডান পাশের পরমাণুগুলোর আয়নাইজেশন শক্তি অনেক বেশি, আবার এদের ইলেকট্রন আসক্তিও বেশি, অর্থাৎ এরা ইলেকট্রন নেগেটিভ, এরা নিজেদের দিকে ইলেকট্রন টেনে নেয়। আর বাম দিকের এই মৌলগুলোর আয়নাইজেশন শক্তি অনেক কম,
তাই এদের থেকে ইলেকট্রন সরাতে অনেক কম শক্তির প্রয়োজন হয়। আর এই কারণেই এই পরমাণুগুলোর ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম। তারা সমযোজী বন্ধনে ইলেকট্রনগুলো নিজেদের দিকে টানে না। আরও একটি ধারা পর্যায় সারণীর, সেটা বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেটালিক বা ধাতব বৈশিষ্ট্য। কথাটা এখানে লিখছি, মেটালিক নেচার বা ধাতব বৈশিষ্ট্য। পর্যায় সারণীতে যদি আমরা দেখি, আমার মাথায় কোনো কিছুর ধাতব বৈশিষ্ট্য বলতে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে এটা একটা ভালো কন্ডাক্টর বা তড়িৎ পরিবাহক, দেখতে চকচকে এবং একে না ভেঙেই বাঁকানো যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন রসায়নে আমরা ধাতু নিয়ে আলোচনা করব, তখন এর মানে হলো এর ইলেকট্রন ছেড়ে দেবার প্রবণতা। এটাই হলো মূল ধাতব বৈশিষ্ট্য। এছাড়াও ধাতব পরমাণুগুলো তড়িৎ পরিবহন করে, এদের বাঁকানো যায়। ধাতুতে ইলেকট্রন সাগর থাকে যেখানে পরমাণু থাকতে পারে, কিন্তু মূল বৈশিষ্ট্যটা হলো এরা ইলেকট্রন ছেড়ে দেয়। আর পর্যায় সারণীতে যদি আপনি এরকম বৈশিষ্ট্যের পরমাণু চান, তাহলে সেগুলো হবে বামের নিচের এই পরমাণুগুলো। যত নিচের দিকে যাবেন পরমাণুর আকার তত বাড়তে থাকে, তাই ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে আরও দূরে অবস্থান করে, তাই কুলম্ব বল খুব দুর্বল হয়। তাই ইলেকট্রনগুলো দুর্বলভাবে অরবিটালে থাকে। আর এদের যদি একটা বা দুটো অতিরিক্ত ইলেকট্রন থাকে, তবে এরা সেই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে পরিপূর্ণ বহিস্থ শক্তিস্তর অর্জন করে। তো এই বাম পাশের পরমাণুগুলো ইলেকট্রন ছেড়ে দিতে চায়, এই কারণে তাদের ধাতব বৈশিষ্ট্য অনেক তীব্র। আর ডান পাশের পরমাণুগুলো ইলেকট্রন নিজেদের কাছে রাখতে চায়, বরং তারা আরও ইলেকট্রন চায়, এই কারণে তাদের ধাতব বৈশিষ্ট্য প্রায় নেই বললেই চলে। আর তাই তারা অধাতু। এখন পর্যন্ত আমরা কর্ণ বরাবর দেখেছি যে ধারাটা কিভাবে বদলায়। যদি একটা গ্রুপের ক্ষেত্রে আমরা দেখি, তবে একটা গ্রুপের যত নিচে যাওয়া যায় পরমাণুর আকার তত বাড়তে থাকে এবং এর সবচেয়ে বাইরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরে সরতে থাকে। এই কারণে ইলেকট্রন ও নিউক্লিয়াসের মাঝের কুলম্ব বল আরও দুর্বল হয়ে পড়ে। এর ফলে তারা আরও বেশি ইলেকট্রন ত্যাগ করতে চায়। তাই পর্যায় সারণীর যতই নিচের দিকে যাওয়া যায় পরমাণুর ধাতব ধর্ম ততই বৃদ্ধি পায়, আবার যত বামে যাওয়া যায় ধাতব ধর্ম ততই বৃদ্ধি পায়। তো ধাতব ধর্ম পর্যায় সারণীর ইলেকট্রোনেগেটিভিটির ঠিক বিপরীত দিক বরাবর যায়। একই কারণে এই দিকের পরমাণুগুলো ইলেকট্রন আকর্ষণ করে আর এপাশের পরমাণুগুলো ইলেকট্রন ছেড়ে দিতে চায়। তো আমরা দেখলাম আয়োনাইজেশন শক্তি ডানে ওপরের দিকে বাড়ে, আবার ইলেকট্রন নেগেটিভিটিও ডানে ওপরের দিকে বাড়ে, কিন্তু ধাতব বৈশিষ্ট্য বামে নিচের দিকে বাড়ে। সবশেষে আমরা যে ধারাটা নিয়ে আলোচনা করব তা হলো পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস। এটাকে অনেকভাবেই ব্যাখ্যা করা যায়। এর আগেও আমি বলেছি পরমাণুর নির্দিষ্ট কোনো ব্যাসার্ধ নেই, ইলেকট্রন প্রায় যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু আমরা একটা সীমা দিতেই পারি যে একটি ইলেকট্রন যে স্থানে পাওয়ার সম্ভাব্যতা 90%, সেটাই হচ্ছে ওই পরমাণুর ব্যাসার্ধ। আরেকভাবে বলা যায় যে যদি কোনো পরমাণু অন্য পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হয়, তবে এদের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব থেকেও পারমাণবিক ব্যাসার্ধ বের করা যায়। যদি এই দুটো পরমাণু বন্ধন গঠন করে, তবে এখানে এটুকুই হলো পারমাণবিক ব্যাসার্ধ। তো অনেক উপায় আছে এটা বোঝার জন্য, তবে সাধারণভাবে আমরা পরমাণুর আকারকেই পারমাণবিক ব্যাসার্ধ বোঝাই। যেমন কোনো গ্রুপের যত নিচের দিকে যাওয়া যায় তত পরমাণুর আকার বাড়তে থাকে। আপনি একটার পর একটা শেল যোগ করছেন, তার ফলে পরমাণুটা আকারে বেড়ে যাচ্ছে। এই ধারণাটাই আমরা আগে ব্যবহার করেছিলাম, যেমন যত নিচের দিকে যাওয়া যায় ততই আয়োনাইজেশন শক্তি ও ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকে। তো দেখা যাচ্ছে যে নিচের দিকে গেলে পরমাণুর আকার বাড়ে, অর্থাৎ লার্জার হয়ে যায়। তো এরপর আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ডান দিকে গেলে কি হবে। আপনি যত ডানে যাচ্ছেন তত ইলেকট্রন বাড়ছে, আর একই শেলে এই ইলেকট্রনগুলো যোগ হচ্ছে। তো যদি এটা হয় নিউক্লিয়াস আর এটা হয় শেল, একটা পর্যায়ের যত ডানে আপনি যাবেন তত ইলেকট্রন যোগ হচ্ছে ওই শেলটায়। ব্যাপারটা আমি আপনাদের অনেক সহজ করে বোঝালাম। তো আবার আপনি যত ডানে যাবেন আপনার কাছে নিউক্লিয়াসে আরও প্রোটন বাড়বে। তো এই কারণে এটা আরও বেশি পজিটিভ চার্জ লাভ করবে, আর এই পরমাণুর ইলেকট্রনগুলো আরও বেশি ভেতরের দিকে আকর্ষিত হবে, নিউক্লিয়াসের দিকে আরও বেশি আকর্ষিত হবে। তাই যত ডানে যাওয়া যায় ততই পরমাণুর আকার কমতে থাকে। কথাটি আমি লিখছি এখানে, সাইজ ডিক্রিজেস বা আকার কমতে থাকে। তো যাই হোক, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে পরবর্তী পর্যায়ে গেলে কি হবে। আপনি যখন নতুন পর্যায়ে যাবেন তখন এতে প্রোটন যোগ হচ্ছে, কিন্তু নতুন শেলে ইলেকট্রনও যোগ হচ্ছে। তাই পরমাণুর আকার পর্যায় সারণীর নিচের দিকে গেলে বাড়বে। তাহলে যতই নিচের দিকে যাবেন পরমাণুর আকার তত বাড়বে,
আবার ডান দিক থেকে বাঁয়ে গেলেও পরমাণুর আকার বাড়বে। তাহলে পরমাণুর ব্যাসার্ধ ডানে নিচের দিক থেকে বাঁয়ে ওপরের দিকে কর্ণ বরাবর বাড়ে। তো সাধারণত নিচের গ্রুপের পরমাণুর ব্যাসার্ধ গ্রুপের ওপরের পরমাণুর ব্যাসার্ধের চেয়ে বেশি হয়। আর একটি পর্যায়ে যত বেশি প্রোটন থাকবে তত ছোট পরমাণু পাওয়া যাবে। জিনিসটা আসলেই বেশ মজার। তো আশা করি সবার বেশ মজা লেগেছে আর বুঝতেও কারো কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, পরের ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে।